তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে নিয়ে আসলাম একটি দরিদ্র পরিবারের ছেলে, যে কিনা অনেক কষ্ট করতো এবং কষ্ট করে সে তার ফল পেল। মানে তার জীবনে আসে একটি পরী, সে পরী তাকে এতভাবে সহযোগিতা করতো, করার পর তার সঙ্গে তার ভালোবাসা প্রেম হয় এবং বিয়ে হয়। তো গল্পটি আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের গল্পটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শুনলে। তো চলো শুরু করি আজকের সেই গল্পটি। আমার নাম শরীফ, আমি একজন দরিদ্র পরিবার থেকে বিলং করি। আমার বাবা আমাদেরকে রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে মানুষ করতেন। ঘরে আমার একটি ছোট বোন আছে, যাকে বিয়ে দেওয়া লাগে, এবং আমাদের সংসার বড় অভাব অটানার মধ্যে চলতেছে। সেরকম আমি তো কোনো কিছু করতেছি না, এখন আমার একটা কোনো কিছু করা লাগবে। এখন সামান্য রিক্সা চালিয়ে সংসারই চলে না। তো এখন ছোট বোনটাকে বিয়ে দেব কিভাবে? আমি এখন তো আর ছোট নেই, বড় হয়ে গেছি, তো আমারও একটা কোনো কিছু করার দরকার। না হলে ছোট বোনটাকে কেমনে, ঘরে তো রেখে দেওয়া যাবে না, তাকে বিয়ে দিতে হবে। তো আমি এখন কি করব না করব সেটাই ভাবতেছি। সামনে রোজার মাস আসতেছে, সামনে ঈদ আসতেছে। তো এরকম ভাবে বর্তমান যেরকম ভাবে আছি সেরকম ভাবে থাকলে তো আর চলবে না, কোনো একটা কিছু আমাকে করতে হবে। তাই কি করব সেটাই ভাবতেছি এখন। বাবাকে তো আর এত প্রেশার দেওয়া যাবে না, সে ছোটবেলা থেকে দেখে আসছে, সে রিক্সা চালিয়ে এরকম ভাবে আমাদেরকে মানুষ করছেন। এখন ঘরে তো আমার বসে থাকলে চলবে না, বাড়িতে বৃদ্ধ বাবা মা, যুবতী একজন বোন আছে, তাকে বিয়ে দিতে হবে। সেটি মানে সব একের লগে ভেবে আমি ভাবতেছি কি বা কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো, না হলে তো এভাবে চলবে না। তো সেগুলো ভেবে আমি চলে আসলাম আমাদের মাঠের দিকে। ওখানে আমার বন্ধু ছিল রাকিব, তো তার সঙ্গে বসে আমি মানে এগুলো টেনশন করতেছিলাম। সে জিজ্ঞেস করলো, কিশোর কি ভাবতেছিস, কি এত টেনশন করতেছিস? তো আমি তাকে বললাম যে এরকম এরকম ঘটনা, তো কিছু একটা তো করা লাগবে, কোনো ব্যবসা ট্যাবসা একটা কোনো কিছু করা লাগবে। চাকরি তো আর হলো না, সেরকম পড়াশোনা করতে পারিনি, দরিদ্র পরিবার আমরা, তুই তো জানিস। তো সে বলতেছে ব্যবসা করবি, ব্যবসা করতে তো অনেক টাকার প্রয়োজন হবে, তো টাকা কোথায় পাবি? আমি তাকে বললাম কিছু টাকা আমি জমিয়েছিলাম মাঝখানে, যে আমি কয়দিন ঠিকাদারে কাজ করলাম না, সেখান থেকে কিছু টাকা আমি জমিয়েছিলাম। ভাবতেছি ছোটখাটো কোনো একটা ব্যবসা করব। আর সামনে তো রোজার মাস, ঈদও চলে আসতেছে, তো কোনো কিছু একটা তো করতে লাগবে, এরকম ভাবে তো চলবে না। তো তাকে বললাম কি ব্যবসা করা যায় বলতো ছোটখাটোর মধ্যে? তো সে বলতেছে কি করবি এখন, আমার মাথায় তো সেরকম কিছু আসতেছে না। এক কাজ করি না, ই করি, রোজার মাস যেহেতু আসতেছে, ইফতারির দোকান দিই, সেখানে জিলাপি টিলাপি ইত্যাদি সব সমস্ত কিছু থাকবে। ছোটখাটো করে সেরকম ভাবে একটা দোকান দিলে কেমন হয়? তো আমি এগুলো তাকে বলতেছিলাম। তো রাকিব তখন বললো, তুই কি জিলাপি বানাতে পারবি? জিলাপি বানাতে শিখছিস তুই? আমি বললাম, মাঝখানে একদিন আমি বাড়িতে জিলাপি বানিয়েছিলাম, তো সেগুলো খেলাম, সেগুলো তো খারাপ হয়নি, অতটা ভালোই হয়েছিল। আর কিছুদিন যদি আমাদের যে ময়রা কাকু আছে তার সঙ্গে মিশে মানে সপ্তাহানি যদি আমরা ট্রেনিং নিই, তারপর হয়তো দোকান দিলে কোনোভাবে চলে যাবে, মানে বানাতে পারবো মনে হয় ভালোই। তো সে বলল, ঠিকই বলছিস, যদি বানাতে পারিস তাহলে সপ্তাহখানিক ট্রেনিং নিলে হয়তো শিখে ফেলবি, কি ভালো করে বানাতে পারবি, সেটা বললো আর কি সে। তো সেরকম ভাবেই আমরা চলে গেলাম সে ময়রা কাকুর কাছে। গিয়ে কাকুকে বললাম কি এরকম এরকম কথা, তো আমাদেরকে মানে কিছুদিন রাখতে হবে, কাজ শিখিয়ে দিতে হবে, জিলাপির দোকান করবো। রমজান মাস আসতেছে, রোজার মাসে একটা ইফতারির দোকান দেবো ছোটখাটো। তো আমি কিছু কিছু জানি, আর কিছুদিন হয়তো শিখিয়ে দিলে একদম পরিপূর্ণ ভাবে কাজটা আমরা করতে পারবো। আমার আগে তখন বললো, ঠিক আছে, তোরা যদি কিছু একটা করে খাবি তো খা, আমারই
তার মনে সেরকম হিংসা ছিল না আর কি। সে ভালো মনে রাজি হয়ে গেল এবং আমাদের কাল থেকে আসতে বললো। এবং আমরা সেটি বলে সেখান থেকে চলে গেলাম। বললাম যে ঠিক আছে, তাহলে কালকে থেকে আসবো, আর কিছুদিন এরকম ভাবে কাজ করতে হবে। তো পরের দিন সেই মোতাবেক গেলাম। যাওয়ার পর কিছু 1 সপ্তাহ লাগলো না, 5-6 দিন করলাম। করার পর তো সবকিছু শিখে ফেললাম। শিখে ফেলার পর তো হয়ে গেল। এখন তো আর সেরকম কোনো কাজ নেই, তো শিখা হয়ে গেছে। এখন আমার দোকানটা রেডি করতে হবে। তো তার জন্য সেখান থেকে চলে আসলাম। এখন দোকান রেডি করার যাবতীয় বস্তু বাহিনী গুলাকে কিনতে হবে। তো শরীফকে বললাম চল বাজারে গিয়ে সব কি কি লাগে সেগুলো কিনে নিয়ে আসি। মানে সে আমার সাথে মানে ভালোই সহযোগিতা করলো। সে বললো আমি তো বেশি দিন থাকতে পারবো না, তো বেশিক্ষণ থাকতে পারবো না, কিছু কিছু তোকে হেল্প করতে পারবো। তো সেরকম ভাবে সে চলে গেল এবং সে ভালোই আমার একটা উপকার করলো আর কি, খারাপ না। তো সেই মোতাবেক সব কাজ মানে জিনিসপাতি কেনার পরে আমি একটা বাজারের এক মাথায় মানে একটা দোকান বসিয়ে দিলাম। সেই দোকানে প্রথম দিন মানে যেদিন দোকান বসালাম সেদিনই ছিল প্রথম রোজা। তো রোজার দিন ইফতারির যাবতীয় বস্তু সব কিনে জিলাপি নিজেই আমি আর রাকিব দুজনে মিলে মানে বানালাম। তো সেগুলো খেয়ে দেখলাম খারাপ হয়নি, আবার ভালো হয়নি, মোটামুটি চলবে আর কি, সেরকম হয়েছে। সেগুলো দুজন মিলে বানালাম, বানিয়ে দোকান রেডি করে সাজিয়ে বসে থাকলাম। কিন্তু নতুন দোকান প্রথম প্রথম দিয়েছি, মানুষজন সেরকম ভাবে আসতেছে না। এটি দেখে আমার তো মনটা খারাপ হয়ে গেল যে যেগুলো টাকা ছিল সব তো এখানে ইনভেস্ট করলাম, এখন কি বা হয়, লাভ হবে কিনা সেগুলো ভাবতে লাগলাম বসে বসে। তো এরকম ভাবে 2-3 দিন চললো। হয়েছে বেচা কেনা হয়েছে, সেরকম বেচা কেনা হয়নি, মানে যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি। তো ভাবতেছিলাম এরকম হলে তো আর ব্যবসা চলবে না, এর থেকে যদি ভালো না হয় তাহলে তো ব্যবসাটা করতে পারবো না, ছেড়ে দিতে হবে। তো মন দিল সেরকম ভালো ছিল না। তো যেগুলো বেচা হয়েছে তো বিক্রি হয়েছে তো হয়েছে, যেগুলো হয় না সেগুলো গুছিয়ে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। তখন মন দিল সেরকম ভালো ছিল না। তখন আমার মা বললো কি কি রে ভাজান, কিরকম হলো তোর ব্যবসা চলতেছে? আমি বললাম হয়েছে নতুন দোকান, আর কত হবে, এখন চলতেছে মোটামুটি। হবে, নতুন নতুন দোকান দিছে এখন, আর লোকজন এখনো জানে না বুঝে না কিরকম খেতে না খেতে, তার জন্য চলতেছে মোটামুটি। আমি সেটি বললাম। এখন তো আর বলা যাবে না যে একদম এরকম হয়েছে, তাহলে তো তাদের কিবা মন দিলে একদম খারাপ হয়ে যাবে, তার জন্য সেরকম ভাবে বললাম। আর নতুন দোকান দিয়েছে সেটা আমিও বুঝতে পারছি, মানুষ তো কম অল্প আসবেই। এখন তো মানুষ লাহে লাহে জানবে, আর তারপর মানুষ নিতে আসবে, খেতে আসবে। আমিও সেটা বুঝতে পারলাম আর কি। সেগুলো বলে আমি করলাম আর কি। তারপর ঈশার নামাজ পড়লাম, উজু করে এসে ঈশার নামাজ পড়তে বসে অল্প দোয়া করতে লাগলাম আল্লাহর কাছে, আল্লাহ নতুন ব্যবসাটা শুরু করছি, এটা তুমি অল্প আয় বরকত দিও, তারপর দয়া রহমত করো। যে রোজার মাস তোমার হয়তো মানে আল্লাহর কাছে বলতেছিলাম যে সেরকম ইবাদত করতে পারবো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা আমি ঠিকই পড়বো। তো ব্যবসাটা দেখো, আমার মুখ নিচে গল্প, আমি তো আপনি তো জানেন আমি কিরকম দরিদ্র পরিবার থেকে বিলং করি। এরকম ভাবে কিছু তো দোয়া টোয়া করে তারপর আমি খেতে বসলাম। খাওয়া দাওয়া করে আর সারাদিন যেহেতু কাজ করছি শরীরটা টায়ার্ড টায়ার্ড লাগতেছে, তো আমি শুয়ে পড়লাম। শুয়ে ভাবতেছি যে বাবা কিরকম কষ্ট করে ছোটবেলা থেকে রিক্সা চালিয়ে আমাদেরকে মানুষ করছে, ছোট ঘরে বোনটাও আছে, তাকেও বিয়ে দিতে হবে, সেইগুলো টেনশন মানে চিন্তা করে তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম আর কি। আবার কালকে হয়তো কাজ টাজ করতে হবে, তার জন্য রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। তো সেই মোতাবেক সকালে উঠলাম, ওঠার পর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিকালের দিকে
আবার বস্তুগুলো মানে রেডি করে নিয়ে দোকানে গেলাম। যাওয়ার পর কিছুক্ষণ পর মানে চাঁদা তোলার জন্য লোক আসলো। আসার পর বলতেছে এখানে দোকান করতে হলে টাকা দিতে হবে আমাদেরকে, না হলে দোকান করতে পারবি না। এটি বলে আমি বললাম নতুন নতুন দোকান দিয়েছি, এখন আজকে তো কোনো টাকা নেই, তো দিয়ে দেবো, পরে দিয়ে দেবো, এটি বলে আমি তাদেরকে বিদায় করে দিলাম। লোকগুলো বললো ঠিক আছে, তোকে নতুন দোকান হিসাবে আজকে মাফ করে দিলাম, কিন্তু কালকে কিন্তু সঠিক টাইমে টাকাটা যেন পেয়ে যাই, কালকে কিন্তু এগুলো চলবে না। এরকম ভাবে বলে চলে গেল। আমার মন দিল খারাপ ছিল, এমনিতে কোনো বেচা কেনা হচ্ছে না, তার মধ্যে বেচা কেনা হচ্ছে না, নতুন দোকান, আর তার মধ্যে আবার চাঁদা দিতে লাগবে, সেরকম মানে সবগুলো ভেবে আমার মন দিল সেরকম ভালো ছিল না, খারাপ হয়ে আছে সেরকম ভাবে। মানে এইগুলো আমি যে বানিয়েছি এগুলো আমি তো টেস্ট করতে পারতেছি না, কোনটা কি হয়েছে, কেমন কেমনে কি হয়েছে, লবণ চিনি গুলো কম বেশি হয়েছে কিনা। আমি তো রোজা ছিলাম, তার জন্য টেস্ট করতে পারতেছি না। লোকজন নিবে, যদি খেতে ভালো না হয় পরবর্তীতে আর আসবে না। তো এগুলো অনেক কিছুই মানে ভেবে আমার মন দিল সেরকম ভালো ছিল না আর কি। নিজেরই অনেক খারাপ লাগতেছে, ব্যবসা ভালো করতে হবে, ভালো না করলে তো এগুলো করতে পারবো না। আমার বাবার একটা প্রবলেম ছিল, মানে তার অল্প কিছু মানে একটা বেমার ছিল, ওষুধপাতি কিনতে লাগে, সংসারও চালাতে লাগে, আবার টাকা জমি ছোট বোনটাকে বিয়ে দিতে হবে, সেগুলো ভেবে মনটা অল্প খারাপ ছিল আর কি। বেচা কেনা হচ্ছে না, কেমনে কি করবো সেটাই ভাবতেছিলাম। তো সেগুলো ভাবতেছিলাম বসে বসে, সেই টাইমে একজন কাস্টমার আসলো, এসে বললো আমাকে 1 কেজি জিলাপি দাও তো। মানে আমি 4টার দিকে দোকান সব রেডি করে বসে থাকি, তো মাত্র 2 ঘন্টা বাকি আছে, তারপরে তো আজান দিয়ে দিবে ইফতারের। তো এই 2 ঘন্টার ভিতরে যদি এগুলো বিক্রি না হয় তো এগুলো আর কখন বিক্রি হবে, সেটাই ভাবতেছিলাম। এর মধ্যে কাস্টমারটা আসলো, এসে 1 কেজি দাও, মানে প্রথম কাস্টমার ছিল আমার, সেটাই মানে এতক্ষণ কোনো বেচা কিনা হয়নি, সে প্রথম কাস্টমার ছিল, তাকে তো দিয়ে বিদায় করে দিলাম। তো ভাবতেছিলাম এগুলো এখন বিক্রি না হলে কখন হবে। এগুলো তো আর প্রত্যেকদিন বাড়ি নিয়ে যে নষ্ট করা উচিত হচ্ছে না, এমনিতেই টাকা পয়সার পুরো টান চলতেছে। তো তাকে কিছুক্ষণ পর হঠাৎ করে সে নিয়ে আসলো, এসে বলতেছে আমাকে কি জিলাপি খাওয়াবেন, জিলাপি আছে না? তো জিলাপি সামনে ছিল, বললাম যে হ্যাঁ জিলাপি আছে, তো দেখতে পাচ্ছেন না? তো মেয়েটার দিকে তাকিয়ে মানে হিসাব করা ছিল, খালি চোখ দুটো দেখা যাচ্ছিল। তো চোখ দুটো একদম নীল বরণের চোখ ছিল। আমি সাধারণত আমাদের নীল বরণের চোখওয়ালা মানুষ দেখতে পাওয়া যায় না। তো আমি তার মেয়েটির দিকে চোখের দিকে এরকম ভাবে তাকিয়ে ছিলাম, মানে কিছুক্ষণ, অনেকক্ষণ হয়ে গেছে। তো তাকিয়েছিলাম, তো মেয়েটি হঠাৎ করে বলল, কি কি দেখছেন এরকম ভাবে, জিলাপি, আমাকে কি জিলাপি খাওয়াবেন না? আমি তখন থতমত খেয়ে বললাম হ্যাঁ 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 জিলাপি আছে তো, এই যে এই নিন জিলাপি। আমি যখন জিলাপি দিলাম তাকে, তো নেওয়ার পর সে সেখানে খাওয়ার জন্য যখন মেকআপটা মুখ থেকে সরালো, তখন তার চেহারা দেখে মানে আমি তো হা করে তাকিয়ে দিলাম। এরকম কোনো মানুষ হতে পারে, এরকম সুন্দরী কোনো মানুষ যে হতে পারে আমার কল্পনাতেও ছিল না। এইরকম সুন্দর, এত সুন্দর সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো মেয়েটি বলতে লাগলো হ্যাঁ জিলাপি মোটামুটি হয়েছে, সেরকম ভালো হয়নি, জিলাপি অত একটা ভালো হয়নি, আমি ভাবছিলাম কত টেস্ট হবে, তো সেরকম ভালো হয়নি জিলাপি আপনার। মেয়েটি খাচ্ছিল আর এগুলো বলতেছিল জিলাপি সেরকম একটা হয়নি, এরকম জিলাপি হলে তোমার দোকান বেশি দিন চলবে না। তো আমি তোমাকে একটি টেকনিক শিখিয়ে দিব, সেই টেকনিক মোতাবেক যদি তুমি কাজ করতে পারো তাহলে তোমার জিলাপি একদম বাজারে ফার্স্ট হয়ে যাবে, আর লোকজন সরবে না তোমার দোকান থেকে, এরকম পাগল হয়ে থাকে তোমার জিলাপি খাওয়ার জন্য। এরকম জিলাপি তো আপনাদের মানুষই খাবে না, আর এগুলো জিলাপি যদি আমাদের গোত্রে যায় তাহলে তো একদমই মুখেই দিবে না। আমি তখন বলতেছিলাম গোত্র মানে কিছু বুঝতে পারলাম না, কি বলতেছেন আপনি? মেয়েটি বলল যে আমাদের ওখানকার জিলাপি এর থেকে অনেক স্বাদ হয়, আপনি যদি একবার সেগুলো বানাতে পারেন তো দেখতে পারবেন তখন কাস্টমার আসে কি না, একদম পাগল হয়ে থাকবে সব।
সেটি বলতেছিল মেয়েটি। তো আমি তখন বললাম মেয়েটিকে, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তো মেয়েটি বলল, আমি কে সেটি তোমার জানতে হবে না। আমার মনে হচ্ছে তোমাকে সাহায্য করা দরকার, তাই আমি বলতেছি তোমাকে সাহায্য করব। মেয়েটি তখন বলল, আমার তোমাকে ভালো লেগেছে, আর তার জন্য তোমাকে এরকম একটা ট্রিক শিখিয়ে দেব। তুমি এক কাজ করো, তুমি রাত্রে 10টা নাগাদ এখানে তুমি দোকান বন্ধ করো না, তুমি এখানে থেকো। আমি তোমার জিলাপি মানে কোন ভাবে বানালে ভালো হবে সেই টেকনিকটা তোমাকে শিখিয়ে দেবো। শিখলে ফলে তোমারই লাভ হবে, বরঞ্চ তুমি এখানে থেকো। আমি তখন বলতেছিলাম, কেন আপনি 10টার দিকে আসবেন কেন? আর কে আপনি? আপনাকে তো মানে সেরকম ভাবে আমি চিনি না, আমাকে উপকার করবেন কেন? মেয়েটি বললো, কেন করতেছি সেটি তোমাকে পরে বলবো। তুমি 10টা নাগাদ এখানে থাকো, আমি রাত্রে আসবো। এখন তো অনেক লোকজন আছে, এরকম ভাবে কোনো কিছু বলতে পারবে না। আমি 10টা নাগাদ আসবো, তুমি দোকান বন্ধ রেখো না, তুমি এখানে থেকে। তো সে এটি বলে সেখান থেকে চলে গেল। হঠাৎ করে মানে সেটি বলার 2 সেকেন্ডও হয়নি, আমি এদিকে তাকাচ্ছিলাম। তো হঠাৎ করে তার দিকে ঘুরে দেখি সে নেই, সেখান থেকে গায়েব হয়ে গেছে। তো আমি তো দেখে কি হয়ে গেলাম, তখন ভাবলাম হয়তো লোকজন আছে অনেক, তার জন্য দেখতে পানি চলে গেছে হয়তো, সেটি ভেবে চুপ করে রইলাম আমি। তো আমি তো বসে বসে সেটাই ভাবতেছিলাম, মেয়েটা তো জিলাপি খেলো, টাকাও দিয়ে যায়নি। ভাবলাম মেয়েটা কি চাপা বাসন মানে টাকা দেওয়া লাগবে, চাপা বাসন মেয়েটা খেয়ে গেল নাকি, এরকম ভাবতেছিলাম না। আর তখন ভাবতেছিলাম, মানুষকে খাওয়ালে কখনো কমে না, টাকা না দিলে না। মেয়েটা কি সত্যি আসবে? বললো যে আসবে কি সত্যি? আমি সেটা ভাবতেছিলাম, যদি আসে তাহলে ট্রিক শিখিয়ে দিলে তো সত্যি ভালোই হবে আমার জন্য। সেগুলো বসে বসে সেগুলো ভাবতেছিলাম আমি আর কি। তো আর 2-1 জন কাস্টমার আসলো, আসার পর 2-1 জনের কাছে কিছু বিক্রি করলাম, কিন্তু বাকিগুলো সেরকম ভাবে ছিল। তো এর মধ্যে স্যারের আজান দিয়ে দিল, তো স্যারের নামাজটা ভাবলাম দোকান এরকম ভাবে থাক, আমি নামাজটা পড়ে আসি। তো দোকান সেরকম ভাবে রেখে আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে আবার সেখানে বসেছিলাম। তো দেখলাম অনেক কিছুই মানে এখনো বিক্রি হয়নি, সেরকম ভাবেই পড়ে রয়েছে। তো আমি ভাবলাম এরকম ভাবে করলে তার লাভ তো দূরের কথা, শুধু লোকসানই হবে, এরকম ভাবে তার ব্যবসা করা যাবে না। ভাবলাম যদি এরকমই হয়, কালকে থেকে আর এই ব্যবসা করবো না, বাদ দিয়ে দিব। এটি ভাবতে লাগলাম আমি। তো নামাজ পড়ে এসে সেরকম ভাবে বসেছিলাম। কিছুক্ষণ পর আরো 2-1 জন কাস্টমার আসলো, দেখলো যে হাত দিয়ে দেখলো ঠান্ডা হয়ে গেছে দেখে, মানে সে লোকগুলো সেগুলো কিনলো না, নিল না, ঠান্ডা হয়ে আছে এরকম। অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা তো হবে, ঠান্ডা হয়েছে বলে তো নিল না। এরকম ভাবে বসে থাকলাম। তো ভাবতেছিলাম চলে যাব নাকি বসে থাকবো, মেয়েটি আসবে কিনা। তো ভাবলাম দেখি না, কিছুক্ষণ বসে থেকে বাড়ি চলে যেহেতু শুয়ে থাকবো, তো সেই মোতাবেক কিছুক্ষণ অপেক্ষা করলাম। 10টা যখন পার হলো, হঠাৎ করে দেখলাম মেয়েটি সেখানে এসে হাজির। তো মেয়েটি বলল আমাকে যে, আপনি এখনো যাননি, আমার জন্য অপেক্ষা করতেছেন? আমি বললাম, না, আপনি বলছেন আসবেন বলে আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। তো মেয়েটি তখন বলল আমাকে, আপনি রাগ করেননি? আমি যে তখন জিলাপি খেলাম, আপনাকে কোনো টাকা দিলাম না, না দিয়ে চলে গেলাম। আমি তখন বলতে লাগলাম, না, রাগ করার কি আছে, আপনি কয়েকটা জিলাপি শুধু খেয়েছেন, আর টাকা সেরকম লাগবে না, দেওয়া লাগবে না। তো আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আর কাউকে কোনো কিছু খাওয়ালে উপর আল্লাহ খুশি হয়, আর সেরকম সেটা ভেবে আমি আপনাকে খাওয়াইছি। তো মেয়েটি তখন বলল যে, তার জন্য তো আমি তোমার কাছে এসেছি, আর তোমাকে উপকার করতে চাচ্ছি, কারণ এই গুণের জন্যই আমি তোমাকে পছন্দ করি এবং তোমার কাছে এসেছি। আর মেয়েটি তখন বলতেছিল যে, আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখতে পেলাম তুমি একটি ছোট মেয়েকে, মানে সে বলতেছিল আমার কাছে কোনো টাকা নেই, আমাকে জিলাপি দেবে। আর তুমি তখন সাথে সাথে মেয়েটিকে টাকা ছাড়াই জিলাপি দিয়ে দিলে। তো আমি তখন ভাবলাম তোমাকে একটা পরীক্ষা করি, তুমি আমাকে দাও কিনা। আমি সেটি ভেবে তোমার কাছে যাই এবং
জিলাপি চাই, দেখি তুমি দাও কিনা। তো আমি সেটি দেখলাম যে সে মেয়েটির সাথে যা করলে আমার সাথে তাই, কোনো টাকা ছেলেও না, টাকা নিয়ে টাকার কোনো কথাই বললে না। আমি সেটি দেখে মুগ্ধ হয়ে গেছি যে তুমি নিশ্চয়ই একজন ভালো ইমানদার মানুষ হবা, নাহলে তো এরকম ভাবে দিতা না। তো আমরা কোনো সাধারণভাবে মানুষের কাছাকাছিও যাই না এবং মানুষকে দেখাও দিই না। আমাদের গোত্রের লোকজনও মানে যে মানুষ সাথে সেরকম মানে দেখা সাক্ষাৎ করে না। কিন্তু হঠাৎ করে আজকে যেন আল্লাহ তাআলা তোমার সঙ্গে দেখা করিয়ে দিল। তবে তোমার নাম কি? আমি তখন বললাম আমার নাম অমক এবং আমি অনেক দরিদ্র পরিবার থেকে অনেক কষ্ট হয়ে মানুষ হয়েছি এবং আমাদের পরিবারে সেরকম কামাই রোজগার করার মানুষ নেই। তো আমাকে সব দেখতে হবে এখন থেকে, আর তার জন্য আমি এই ছোটখাটো ইফতারের দোকান নিয়ে বসছি, যাতে কিছু একটা করে দুমুঠো ভালোভাবে খেতে পারি এবং সমস্ত কাজগুলো, যেরকম বাবার একটা অসুখ আছে, বাবাকে ওষুধ পানি কিনে দিতে হয়, ঘরে একটা ছোট বোন আছে তাকেও মানে বিয়ে দিতে হবে, এরকম সবকিছু ভেবে মানে এই দোকানটা দিয়েছিলাম। কিন্তু দোকানটা তো সেরকম ভাবে চলতেছে না, যেরকম আশা করছিলাম সেরকম কিছু হচ্ছে না। সেটি ভেবে আমার অনেক খারাপ লাগতেছে। এখন কি করি সেটি ভাবতেছি। দোকান এটা থাকবে কি থাকবে না, এরকম ভাবে চললে তো এটি আর এগিয়ে নিতে পারবো না, বাদ দিয়ে দিতে হবে। এগুলো বলছিলাম মেয়েটিকে, তখন মেয়েটি বলল, আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, ভয় হবে না তো? হ্যাঁ, আমি বললাম এই জন্য ভয় পাবো বলো? আমি যদি বলি আমি এই জগতের কেউ না, আমি অন্য জগতের একজন রুহানি শক্তি, তাহলে কি তুমি ভয় পাবে? আমি বললাম ভয় পাওয়ার কি আছে, তুমি তো আর দেখতে অসুন্দর না যে তোমাকে দেখে ভয় পাবো। তুমি তো দেখতে মোটামুটি মানে অনেকটাই সুন্দর, আমি তো এরকম মেয়ে কোথাও দেখিনি। আজকে তোমাকে প্রথম দেখলাম, এত সুন্দর মানুষ আর কি। সে বলতেছিল সবই ঠিক আছে, কিন্তু মানুষ শব্দটা বাদ দিতে হবে। আসলে হচ্ছে আমি কোনো মানুষ নই, আমি একটা জিন জাতি, জিন মেয়ে, তাকে তোমরা পরী বলো। সে পরী আমি একজন, আমার নাম নাসমিন পরী। তো আমি একজন জিন জাতি, কোনো মানুষ নই। আমি তো শুনে একদম হতবাক হয়ে গেলাম এবং অল্প অল্প ভয়ও লাগতেছিল, যে জিন বলছিল। আমি বলছিলাম কি বলছেন আপনি এগুলো, সত্যি কি আপনি একজন জিন মেয়ে পরী? সে বলতেছিল হ্যাঁ আমি সত্যি একজন পড়ি। আর বিশ্বাস হচ্ছে না এখন মানে? আমি বলতেছিলাম না সেরকম না, কিন্তু তখন পরিমেয়টি বলতেছিল আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমার কোনো ক্ষতি করবো না, বরং তোমার উপকার করবো। আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এটি তুমি রাখো। আমি জিনিসটি নিলাম, তখন নেওয়ার পর দেখলাম ওনাকে বললাম এটা কি জিনিস, কি এটাতে কি করবো? তখন পরিমেয়টি বলতেছিল এটি কি জিনিস সেটা তোমার দেখার বিষয় না, তুমি এটি রাখো এবং যখন জিলাপি তৈরি করবে তখন তুমি এর মধ্য থেকে 2 ফোঁটা মানে জিলাপির ময়দাতে তুমি মিশিয়ে দেবে। এর ভিতরে একটা তরল আছে, তরলটা 2 ফোঁটা মিশিয়ে দেওয়ার পর তোমার জিলাপির স্বাদ এবং যে একটা সুঘ্রাণ আছে, ঘ্রাণ এমনিতেই অনেক ভালো সুঘ্রাণ বেরোবে। সেই সুঘ্রাণে তোমার দোকানে কাস্টমার ভর্তি হয়ে থাকবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। আর একটা কথা বলছি, তুমি কালকেও করো, কিছুক্ষণ অপেক্ষা করো আমার জন্য, আমি আসবো কালকে 10টার পরে 11টার দিকে। তুমি অল্প আমার জন্য অপেক্ষা করো, কিন্তু আমি জিলাপি খেতে আসবো তোমার দোকানে কালকে। সেটি বলে পরিমণি তখন সেখান থেকে মানে চোখের পলক ফেলতেই সে অদৃশ্য হয়ে গেল। তখন সেটি দেখে আমি তখন সত্যি সত্যি বিশ্বাস করতে লাগলাম যে সত্যি সে একজন পরী, না হলে এরকম অলৌকিক ভাবে মানে চোখের পলকে তো মানুষ হলে তারা এরকম গায়েব হয়ে যেতে পারবে না। তখন আমি 100% শিওর হলাম যে এটি সত্যি একজন পরী। তো আজকে তো বেচা কিনা সেরকমই হলো, ব্যবসা আমার একদম লাট হয়ে উঠে গেছে। এরকম বেচা কিনা হলে তার হবে না। তো কালকে ট্রাই করে দেখি, সে যে তরলটা দিল মানে বস্তুটা জিনিসটা দিল সেটি কাজ করে কিনা।
যদি কাজ করে তো বিজনেস এটা করবো, না করে তো ব্যবসায়টা ছেড়ে দিতে হবে, কারণ এরকম হলে তো আর ব্যবসা করা যাবে না। যেরকম ভাবে সেগুলো মানে যেগুলো বিক্রি হয় না সেগুলো গুছিয়ে নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। ভাবলাম যদি কালকে লাস্টে দেখবো, হলে হলো, না হলে ব্যবসা আর এটা করবো না, ছেড়ে দেবো। এরকম ভাবে বাড়ি চলে আসলাম। আসার পরে খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়লাম। তখন রাত্রেবেলা পরিমেয়েটিকে আমি স্বপ্নে দেখলাম যে সে আমাকে বলতেছে, ভয় পাওয়ার তোমার কোনো কারণ নেই, তুমি একজন সৎ ব্যবসায়ী, তোমার সঙ্গে আল্লাহ আছে, আল্লাহ তোমাকে সহায় করবে, এবং আমি যেটি দিয়েছি তোমাকে সেটি তুমি কালকে জিলাপি বানানোর পরে তুমি এটা 2 ফোঁটা মাত্র সেখানে মিশিয়ে দিবে, তোমার কোনো টেনশন নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার বিজনেস চলবে ইনশাআল্লাহ। সেটি বলে স্বপ্নটা আর কি ভেঙে গেল। তো আমি তখন আর এরকম নাই, আমি ঘুমিয়ে পড়লাম। এর মোতাবেক ঘুম থেকে উঠে সেহরি করে ফজর নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম মসজিদ থেকে। তো বাড়িতে চলে আমি অপেক্ষা করতেছিলাম কখন বিকাল হবে, বিকাল হওয়ার জন্য। বিকাল হলে তো আমি বাজারে যাব সেগুলো নিয়ে। তো সকাল বেলা সেগুলোই ভাবতেছিলাম। যে মোতাবেক অপেক্ষা করার পর যখন বিকেল হলো, বিকেল বেলা আমি তো সবকিছু নিয়ে আবার চলে গেলাম বাজারে। তো বাজারে যাওয়ার পর জিলাপি আর ইফতারি গুলো সব রেডি করতেছিলাম। তখন ভাবতেছিলাম সেই তরলটি নিয়ে আসছিলাম, মেয়েটি যেটি দিয়ে গেছিল, তো সেই বোতলটা থেকে মানে হাতিয়ে দেখছিলাম, বুলিয়ে বুলিয়ে দেখছিলাম যে এটি দেবো কি দেবো না, এটা কাজ করবে কিনা আমার সন্দেহ ছিল। তারপর ভাবলাম যদি দিয়ে গেছে, দিতে মানে মিক্স করতে বলছে যদি, আমি 2 ফোঁটা সেই মোতাবেক দিয়ে দিলাম। সেখানে দেওয়ার পর আবার জিলাপিগুলো রেডি করতেছিলাম, বানাতেছিলাম। তো যখন জিলাপিটা আমি মানে প্রথম তেলের মধ্যে ছাড়ছিলাম, তখনই এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। সেই ঘ্রাণে আমি কি মানে নিজে রোজা আছি, রোজা না থাকলে তো আমি কি তখন টেস্ট করে দেখতাম কিরকম হচ্ছে না হচ্ছে। সেই ঘ্রাণে কিছুক্ষণ পর দেখি লোকজন আমার দোকানের চারিদিকে ঘিরে ফেলছে। সেটি দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। আমার দোকানে তো কাস্টমার জিলাপি গুলার সময় তো দূরের কথা, ইফতারি কিছুক্ষণ আগ মুহূর্তে একটা কাস্টমার আসে, এমনিতে কাস্টমার পাই না খুঁজে, বিক্রি করবো কিভাবে। তো আজকে তো দেখতে পাচ্ছি পুরো উল্টো, মানে জিলাপি ভাজার আগেই কাস্টমার দোকানের চারিদিকে লাইন দিয়ে ভিড় ধরে দাঁড়িয়ে আছে। সেটি থেকে আমি ভাবতেছিলাম যে এটি মনে হয় পুরো টেস্টি হবে, মনে হয় কাজ করবে মনে হয় আর কি, আমি সেটি ভাবতেছিলাম। তো সেই লোকগুলো তখন বলতেছিল যে এরকম এত সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছে, তুই নিশ্চয় খেতে মজা হবে। এ বলতেছিল আমাকে 1 কেজি দাও, এ বলতেছিল আমাকে 2 কেজি দাও, এরকম ভাবে বলতেছিল লোকজন। তো আমি বলতেছি অল্প অপেক্ষা করুন, আমি তো মাত্র জিলাপিটা তেলাতে দিলাম, এটি এখনো হয়নি, অল্প অপেক্ষা করুন। লোকজন পুরা ভিড় লেগে গেল। আমি তো তখন কিছুক্ষণের পর যখন জিলাপি একদম হওয়ার পর যখন আমি নামালাম, তখনই নামার লগে লগে একদম বেচা কিনা সব শেষ হয়ে গেল। আমি যতগুলো ময়দা গুলছিলাম করছিলাম সবগুলো ভাজার পরে সাথে সাথে বিক্রি হয়ে গেল। তো যা আমি মানে আশা করিনি তার থেকে অনেক হয়েছে, যা আশা করছিলাম তার থেকে অনেক হয়েছে। এরকম হলে তো কোনো কথাই আসলো না, বিজনেস একদম রমরমা চলবে, এটা তো আর বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সমস্ত কিছু বিক্রি হওয়ার পর আমি তখন মানে রাত তখন ভালোই হয়েছে, মোটামুটি 9টা পার হয়েছে, 10টার কাছাকাছি হবে। তো সেরকম টাইমে আমি মেয়েটির কথাই ভাবতেছিলাম, এটি মাত্র যে মেয়েটির কারণে সম্ভব হয়েছে, কারণ না হলে আমার জিলাপি তো এমনিতে প্রত্যেক দিন বাড়িতে ঘুরে ঘুরে নিয়ে যেতে হতো, মানে বিক্রি হতো না সেরকম। তো এটি মাত্র মেয়েটির কারণে সম্ভব হচ্ছে, এগুলো ভাবতেছিলাম। হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দিয়ে মেয়েটি সেখানে উপস্থিত হয়ে গেছে। তখন মেয়েটি আমাকে বলতেছিল, কি ব্যাপার, আজকে কি তোমার জিলাপি বিক্রি হয়েছে ইফতারিগুলো সবগুলো? আমি তখন বলতেছিলাম বিক্রি হয়েছে মানে একটাও নেই, সব একদম বিক্রি হয়ে গেছে, একদম ছাপা হয়ে গেছে। তখন মেয়েটি বলতেছিল, ও তাই নাকি, তাহলে তো ভালোই। আমি বলতেছিলাম নিশ্চয়ই আপনাকে উপরওয়ালা আমার মানে সাহায্য করার জন্য পাঠিয়েছে, সেরকম কিছু একটা হবে। তখন মেয়েটি বলতেছিল সব বিক্রি হয়ে গেছে, আমার নিয়ে কিছু রাখেননি? আমি বলছি এটি কি বলছেন, আপনার জন্য তো রেখেছি। আমি তখন প্রথম গোলা
মানে তেলেতে দিয়েছিলাম, ভাজার পরেই আপনার জন্য কিছুটা আমি সরিয়ে রেখেছি এক্সট্রা করে। তো মেয়েটি তখন খুশি হয়ে বললো, ঠিক আছে দেন দেখি, খেয়ে দেখি কিরকম হয়েছে। আমি কিছুটা আমি বলতেছিলাম, নিন নিন, এই যে আপনার জন্য এক্সট্রা করে সরিয়ে রেখেছি আমি এগুলো, খান, খেয়ে দেখুন তো কিরকম হয়েছে। ভালো হবে না কেন, ভালো তো হতেই হবে, কারণ এটি যে আপনি দিয়েছেন তার জন্যই তো লোকজন এরকম ভিড় লাগিয়েছিল আজকে, না হলে তো ভালো না হলে তো নিত না সবাই। যখন মেয়েটি জিলাপি খেলো, খাওয়ার পর যে ওটার একটা টেস্ট আছে, তো সেটি খেয়ে সে আমাকে বলতে লাগলো, একদম আমাদের ওখানে যেরকম জিলাপি হয় আর কি, যেরকম টেস্ট হয় সে একদম সেরকম টেস্ট হয়েছে, একদম বড়িয়া বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো খেতে হয়েছে। তুমি এক কাজ করো, আজকে চলে যাও, যাওয়ার পর তুমি কালকে যখন বাজার করতে যাবে তুমি তখন বেশি করে আরো ময়দার সাথে কিনে বেশি করে বানাবে। আমি যখন বলতেছিলাম, অত বেশি করে তো কিনতে পারবো না, আমার কাছে সেরকম টাকা পয়সা নেই, তো আজকে যেগুলো বিক্রি হয়েছে হয়তো আজকের থেকে অল্প বেশি কিনতে পারবো, কারণ আজকে বিক্রি ভালো হয়েছে, সেগুলো নিয়ে সব টাকা দিয়ে একদম ময়দা সয়দা কিনে আনবো। মেয়েটি তখন বললো, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একদম সৎভাবে ব্যবসা করবে, যদি কোনো অসৎ উপায়ে তুমি কোনো ব্যবসা করতে চাও তাহলে দেখবে বলা, সেদিনই তোমার উপর আল্লাহর গজব পড়বে, কারণ তুমি যদি সৎভাবে বিজনেস করো তাহলে আমি তোমার সাথে থাকবো, যদি অসৎভাবে কোনো বিজনেস করার ব্যবসা করার চেষ্টা করো সেদিন আর তুমি আমাকে পাবে না। এটি তখন সেটি বলে মানে আমাকে বলতে লাগলো। আমি বললাম, জি জি না, আমি কোনোদিনই অসৎভাবে ব্যবসা করব না, সৎ দিনই সৎভাবে এখন যেরকম আছি সেরকমই দেখতে পারবো আমাকে সারা জীবন। যখন বললাম, মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিল। তো আমি সেটি দেখে তো পুরা ফিদা হয়ে গেলাম। আর মেয়েটি এত সুন্দর ছিল, মানে তার মুখের দিকে তাকিয়ে আমি কখনো কথা বলতে পারতাম না, আমি নিচের দিকে তাকিয়ে কথা বলতাম। সেটি বলে মেয়েটি বললো, আচ্ছা তুমি থাকো তাহলে আমি চলে যাই, এটি বলে মেয়েটি তখন চলে গেল। তো আমিও আর ওখানে না করে সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। তখন সেই মুহূর্তে দেখতে পেলাম যে আমার বাবা রিক্সা চালিয়ে মাত্র বাড়িতে আসলো। তখন মা বাবা সবাই বলতেছিল, কি রে বাজান, আজকে কিরকম হলো ব্যবসা, আগের মতো আছে নাকি কিছু ভালো হয়েছে বিক্রি? তো আমি তখন খুশি মনে বলতেছিলাম, আজকের মতো কোনো দিন আমার বেচা কিনা হয়নি, সবগুলো যতগুলো নিয়েছিলাম সব একদম শেষ হয়ে গেছে, এবং পুরা মাল একদম ছাপা হয়ে গেছে। কালকে আরো যেতে হবে বাজারে, বেশি করে ময়দা নিয়ে বেশি করে বিক্রি করতে পারবো। সেরকম ভাবে বাড়ির লোকজন সবাই খুশি হয়ে গেল, আমিও তো খুশি। তো সেই খুশিতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। শুয়ে তখন ভাবতেছিলাম, এগুলো সব পরিণতির জন্যই সম্ভব হয়েছে, না হলে তো এরকম কোনোদিন হতো না। তো সেগুলো ভেবে আমি শুয়ে পড়লাম। সেই মোতাবেক আমি বিজনেস করতে লাগলাম, প্রত্যেক দিন 2 ফুটো করে সেরকম ভাবে দিতে লাগলাম, বিক্রি করতে লাগলাম, অনেক বেচা কিনা হতো আর আমার অনেক লাভও হতো, মানে কোনো লোকসান হওয়ার কোনো ছিল না। এরকম ভাবে বিজনেস করতে করতে মানে 20-22 দিন পার হয়ে গেল, কিন্তু মেয়েটি সেরকম প্রত্যেকদিন আসতো না, ওই 20-21 দিনে মাত্র 2 বার না 3 বার এসেছে মাত্র। মেয়েটি যে এরকম ভাবে আমাকে বলছিল আমি সেরকম ভাবে বিজনেসটা মানে করতে লাগলাম, কোনো সৎ উপায় না, একদম সৎভাবে অসৎ উপায়ে কোনো বিজনেস করতেছিলাম না, ভালোভাবেই আমার চলতেছিল, বেচা কিনা অনেক দিন দিন বেড়ে যাচ্ছিল, কমতো না। এর মধ্যে একদিন যখন আমি বেচা কিনা করতেছিলাম সেই সময় সেই চাঁদা নেওয়ার লোকগুলো আসলো, এসে আমাকে বলতেছিল, ভাই তোমাকে কোনো চাঁদা দিতে হবে না, তুমি ভালোভাবে ব্যবসা করো, তোমার কোনো চাঁদা দেওয়া লাগবে না এক্সট্রা আমাদেরকে। আমি ভাবতেছিলাম কি হলো হঠাৎ, সেদিন যে রাগারাগি করে আমাকে মনে মারবে এরকম ভাবে টাকা নিয়ে গেল, তো আজকে তো কোনো টাকা তো আর নিতে চায় না। আমি ভাবলাম এটাই হয়তো সেই পরিমেয়টির জন্যই হয়েছে, মানে পরিমেয়টি হয়তো এদেরকে কোনো কিছু একটা করেছে, তার জন্য এরকম হলো। আমার ব্যবসা লাহে লাহে উপরের দিকে উঠতেছিল, অনেক ভালো হচ্ছিল। এরকম ভাবেই আমার বিজনেসের ব্যবসা লাহে লাহে অনেক উপরের দিকে যাচ্ছিল। মানে আমার দোকানের সামনে দিয়ে যখন মানুষ যেত, এমন কোনো মানুষ নেই যে দোকানে ঢুকে জিলাপি নিত না বা খেত না, এরকম একটাও হয়নি। অনেক ভালো চলছিল আমার ব্যবসা। ততদিনে মোটামুটি 20-25 দিন হয়ে গেছে, পরিটা
মানে এই তরলটা দিয়ে যাওয়ার পর তো 20-25 দিন হয়ে গেছে, এরকম হয়েছে। আমি তখন কি করলাম, আরও নানান নতুন নতুন স্টাইলিশ ভাবে ছোট বড় করে নানান ধরনের জিলাপি বানাতে লাগলাম। আরও বানানোর সময় তো ওই তরলটা 2 ফোঁটা দিলে এরকম হতো যে মানুষ একজন আজকে জিলাপি নিয়ে গেল 1 কেজি, তো সে যে পরবর্তীতে আসবে না এরকম কোনো প্রশ্নই ছিল না। আজকে নিল মানে কে এত মানুষের ভালো লাগে বলে পরের দিন হলো নিতে আসবে, এরকম হতে লাগলো। তো একদিন সেরকমই বিক্রি করতেছিলাম, করতে করতে হঠাৎ করে সেই পরিমেয়টি আবার আসলো দোকানে। তো এসে বললো, হ্যাঁ কেমন আছো তুমি? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। তো মেয়েটি তখন বলল আমাকে যে, তুমি হয়তো জানো না, তোমার দোকানে অনেক জিনও আসে জিলাপি খেতে মানুষের রূপ নিয়ে। তো এখন থেকে হয়তো আরও কিছু বেশি বেশি আসবে জিনগুলো। তো আসলে তুমি ভয় পেও না। আর অনেকে হয়তো টাকা নাও দিতে পারে, খেয়ে সেরকমভাবে চলে যাবে, কিন্তু তুমি তাদেরকে কখনো কোনো কিছু বলো না। তখন আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, হবে, ওটা কোনো ব্যাপার না, আসুক। তখন আমি তাকে জিলাপি খেতে দিলাম, সেও জিলাপি খেলো আর বললো, জিলাপি ঠিকই আছে, এখন তো মজার জিলাপি হয়েছে, সেরকমই আছে। তুমি দেখা যায় নতুন নতুন আরও আইটেম বানিয়েছো জিলাপিরই, ঠিক আছে, সেগুলো ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে খেতে। কিন্তু মাথায় রেখো, তুমি বিজনেসটা, ব্যবসা যেটাই বলো, তুমি সৎভাবে করার চেষ্টা করবে। অসৎ হবে তো সব কিছু মানে আর আমার সহযোগিতা পাবে না সব কিছুতে। আমি বলতে লাগলাম, না না, অসৎ উপায়ে কোনো কিছু করব না, আমি যেটুকু পারি সৎভাবেই করব। তো আর কিছুক্ষণ কথা বলে পরিমেয়টি তখন চলে গেল। তো আমি ভাবতেছি কিছু কেনাকাটা করব, সামনে ঈদ আসতেছে মাত্র, আর কয়েকদিন, 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহ পরে তো আবার ঈদ আসতেছে। তো আমি সেই মোতাবেক বাজারে চলে গেলাম, বাবার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি, মার জন্য একটা শাড়ি, বোনটার জন্য জামা কাপড় কিনে খুশি মনে বাড়ি চলে গেলাম। চলে গিয়ে তাদেরকে সেগুলো দিলাম। তো সেগুলো পেয়ে তারা অনেক খুশি, আমিও অনেক খুশি যে আমার এখন ব্যবসা খুবই ভালো চলতেছে, এখন উন্নত হয়েছে ভালোই, কয়েকগুলো ভালোই টাকা পয়সা হয়েছে। তো এগুলো যদি এভাবেই চলে তাহলে তো অনেক ভালো। তো সামনে যদি, যেহেতু ঈদ আসতেছে, তো এরকম মানে এত খুশি আমি কোনো ঈদে ছিলাম না। এই ঈদের যত খুশি আমি হয়েছি, আনন্দ পেয়েছি, আগে অনেক ঈদ কাটিয়েছি, তো এরকমভাবে নিজের কামাই করে ব্যবসা করে এত খুশি আমি কোনো ঈদে ছিলাম না। এই ঈদে যত খুশি হয়েছি, যত আনন্দ পেয়েছি। তো তখন বাড়ির লোকজনও অনেক খুশি ছিল, কিন্তু বাড়ির লোকজন, পাড়ার লোকজন সবাই আমাকে জিজ্ঞাসা করতো, তুই জিলাপিতে এখন কি এমন জাদু করছিস যে আগে তোর কোনো কিছু চলতো না, এখন একদম মানুষে পুরা ঘিরাও দিয়ে রাখে, বানার লগে লগে বিক্রি হয়ে যায়, কি এমন করিস তুই? তো আমি তখন তাদেরকে বললাম, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় তাহলে ভালো হবে। সেটি বলে আমি মানে ব্যাপারটা মেয়েটি আমাকে বলতে বারণ করছিল, তার জন্য আমি কাউকে জানাতে চাচ্ছি না অ্যাকচুয়ালি, আর সেই জন্য আমি মানুষকে এগুলো বলতাম। তো সেরকমভাবে আরও 3 দিন দোকান আমি করলাম, করার পর যখন আর 4 দিন বাকি আছে ঈদের, তো আমি ভাবলাম এই 3-4 দিন হয়তো দোকান করব না, মানে ঈদের টাইম হয়ে আছে, এই যে কয়দিন দোকান করছি আমার অনেকটা লাভ হয়েছে, সেটি ভেবে বললাম যে এই কয়দিন হয়তো বাড়িতে পরিবারের সঙ্গে কাটাই। ঈদ সামনে আসতেছে, ঈদের 2-3 দিন দোকান না করলে কোনো ব্যাপার না, আমার সেরকম একটি লস হবে না, কারণ আমি এই কয়দিন যতগুলো কামিয়েছি, অনেক কামিয়েছি, তো বহুত হয়ে গেছে। এখন কিছুদিন ঈদও আসতেছে, তার জন্য আর 2-3 দিন দোকানে যাব না, সেটি ভেবে আমি আর দোকানে গেলাম না। পরে যেরকমভাবে একদিন খেয়ে দিয়ে রাত্রে শুয়েছিলাম, তখনই হঠাৎ পরিমেয়টি আসলো, এসে আমাকে বললো, কী ব্যাপার, তুমি এখনও রেডি হওনি? আমি বললাম, কেন, কি হয়েছে, রেডি হবো কেন, আমি তো খাওয়া দাওয়া করে শুয়ে আছি, ঘুম আসবো তার জন্য। তো পরিমেয়টি বললো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব আমি এখন, তুমি এই জামাটা নাও, এটা নিয়ে পরে আসো, তোমাকে নিয়ে এক জায়গায় যাবো আমি এখন ঘুরতে। তো আমি তখন জামাটা নিলাম, নেওয়ার পর সেটি পরলাম, দেখলাম এটি জুব্বা টাইপের একটি পাঞ্জাবি, তো সেটি পরলাম, সেখানে দেখি একটা আতরের বোতল আছে, সেটিও লাগালাম,
লাগানোর পর যখন আসলাম, সে বলল, তুমি তো তোমার বাড়ি মা বাবা বোনের জন্য কাপড় কিনছো, কিন্তু তোমার নিজের জন্য কিচ্ছু কিনোনি। সেটি আমি দেখলাম, তার জন্য তোমাকে এটি দিলাম, এটি তুমি ব্যবহার করো এবং পরো। তুমি একজন সত্যি খুব ভালো মনের মানুষ, যে কিনা নিজের কথা না ভেবে বাড়ির মা বাবা বোনদের কথা ভাবে বেশি। তো সে এগুলো বলে সেই মোতাবেক রেডি হলাম। রেডি হয়ে সে আমাকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর কি। আমি তো জায়গাটা চিনতে পারতেছি না, এটা সম্ভবত আমাদের পৃথিবীর মতো না, এটি অন্য, কিংবা এটা হয়তো তাদের জগৎ হবে, জিনদের জগৎ হবে। সে জায়গায় নিয়ে গেল। সে বলতেছিল, তুমি এখন যেভাবে সৎ পথে ইমান নিয়ে চলতেছো, ব্যবসা করতেছো, এইভাবে যদি থাকো তাহলে তুমি সবসময় আমাকে পাশে পাবে, কিন্তু যদি অসৎ হওয়ার চেষ্টা করো তুমি আমাকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে, তুমি আর আমাকে পাশে পাবে না। আমি বলতেছি, আমি কোনোদিন অসৎ হব না, লাগলে 2 টাকা কম কামাবো, কিন্তু সৎভাবে চলবো। ওই মুহূর্তে কথা শুনে পরিমেয়টি আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরলো। আমি সেটি দেখে খুব একটা লজ্জা পেয়েছিলাম, কারণ জীবনে প্রথম কেউ আমাকে এরকম জড়িয়ে ধরলো, তাও সেটি আবার একটা পরি মেয়ে। তো নিজের কাছে খুবই একটা ফিল হচ্ছিল। সেরকমভাবে ঘোরাঘুরি করে তারপর বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালবেলা বসেছিলাম, হঠাৎ করে একটি ঘটক আসলো আমাদের বাসায়। তো এসে বলতেছে, তোমার বোনকে একটা ছেলে মানে কলেজে গেছিল, তখন দেখে পছন্দ করছে, তো সে তাকে বিয়ে করতেছে, তাকে কি বিয়ে দেবে এখন? আমি বললাম, হ্যাঁ বোন তো বড় হয়েছে, বিয়ে তো দিতে হবে, সেরকম ভালো কিভাবে পেলে, পরিবার ফেলে ছেলে ফেলে তো বিয়ে দিব। তো আমি তখন ঘটককে বলে দিলাম, ঠিক আছে, ছেলে সম্পর্কে তো অল্প খোঁজ করতে হবে, না করে তো ডাইরেক্ট দিতে পারতেছি না, আর আমার বোনেরও একটা মতামতের আছে, তো ঠিক আছে, আপনি তাহলে কালকে আসুন, আমি কালকে আপনাকে জানাচ্ছি। আর ঘটক মশাই বলতেছিল, ওরা কোনো দেখাশোনা করবে না, আপনার বোনকে দেখছে, তোমার বোনকে দেখে তাদের একদম পছন্দ হয়েছে, ডাইরেক্ট ওরা ঈদের 2-3 দিন পর এসে একদম বিয়ে করে নিয়ে চলে যাবে, সেটাই বলছিল আর কি। আমি তখন বলছিলাম, ঠিক আছে, আপনি তাহলে কালকে আসুন, কালকে আমি আপনাকে একদম সিদ্ধান্ত জানিয়ে দিতেছি। পরের দিন যখন আমি বসেছিলাম ঈদের আগের দিন, তখন পরিমেয়টি আমার কাছে আসলো। আসার পর পরিমেয়টিকে বললাম এরকম এরকম ঘটনা। তো পরিমেয়টি বলল, হ্যাঁ আমি ওটা জানি, আমি এবং খোঁজ করেছি, ছেলেটি অনেক ভালো আছে, তুমি বিয়ে দিয়ে দাও, তুমি রাজি হয়ে যাও। সেটি বলে তখন কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল। পরের দিন ঈদের দিন যখন ঈদের নামাজ পড়ে আমি বাড়ি আসলাম, তখন হঠাৎ তো পরিমেয়টি আমার সামনে আসে। আসার পর আমি তার দিকে তাকিয়ে যেন চোখ ফেলতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল তাকে। একদম নীল কালারের একটি শাড়ি জাতীয় কিবা একটা কি পরে আসছে, এত সুন্দর লাগছিল তাকে দেখে। তো আমি তাকে দিক থেকে চোখ যেন সরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল, তা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। আমি তাকে বললাম, অনেক সুন্দর লাগছে আপনাকে। পরিমেয়টি তখন বলল, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তখন পরিমেয়টি বলল, যাই হোক চলো ঘুরে আসি। তো সেরকমভাবেই ঈদের দিন পরি আর আমি দুজন মিলে অনেক জায়গায় সারাদিন নতুন নতুন নানান ধরনের জায়গায় ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম। তো সেরকমভাবেই ঈদের 2 দিন পর, মানে ইদানিং পরি আমার কাছে মানে রোজ রোজ আসতে শুরু করছে, এবং 2 দিন পর ঘটক মশাইকে তো বলে দিয়েছিলাম, সে মোতাবেক সে ছেলেদেরকে বলছে, এবং 2 দিন পর তারা আসলো আমাদের বাড়িতে। আসার পর চা নাস্তা খাওয়ার পর তারা আংটি পরিয়ে গেল। মানে তার 4 দিন পর হচ্ছে শুক্রবার হচ্ছে, তো শুক্রবারে তারা একদম তুলে নিয়ে যাবে বিয়া পরিয়ে, সেটি বলে চলে গেল তারা। তো আমি খুবই চিন্তায় ছিলাম যে কি করবো না, মানে একটি বিয়ে পড়াতে হলে, বিয়ে দিতে হলে তো অনেক গয়না টাকা পয়সার ব্যাপার আছে। আমার কাছে তো সেরকম খরচা করার মতো টাকা আছে এই ঈদের কয়েকদিন যে ব্যবসাটা করলাম, মানে গয়না দেওয়ার মতো সেরকম টাকা পয়সা নেই, সেটি নিয়ে আমি অল্প চিন্তায় ছিলাম। তো তো সেটি ভাবতেছিলাম, সেই মুহূর্তে ঘটক আসলো, এবং ঘটক আসার পর ঘটককে
সমস্ত কিছু খুলে বললাম। তো ঘটক আমাকে বলল যে সেইগুলো নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তো তারা বলছে যে তারা 2-3 জন লোক আসবে এবং কোনো খরচাপাতি কোনো কিচ্ছু করতে হবে না, ওরা বিয়ে পড়িয়ে নিয়ে চলে যাবে। তো আমি তো নিজেকে খুব ভাগ্যবান বলে ভাবছিলাম। তো সেই মোতাবেক 4 দিন পর আসলো, ওরা এসে বিয়ে টিয়ে পড়িয়ে নিয়ে চলে গেল। আমার খুব তখন খারাপ লাগছিল, যেহেতু একটা বোন, খারাপ লাগবে সেরকমভাবে বিয়ে পড়িয়ে চলে গেল। আরেকটা কথা, পরি মেয়েটি তখন তার নিজের গায়ের একটা গহনা দিয়েছিল আমার বোনকে, সেটি পরিয়ে দিয়েছে তাকে, সেটি পরিয়ে নিয়ে চলে গেছে। তো ঈদের পর আবার স্বাভাবিক সবকিছু হয়ে গেলাম। তারপর ঈদের পর কিছুদিন পর, সপ্তাহখানেক পর আমি আবার সেই জায়গাতেই আবার আমার দোকানটা মানে ব্যবসাটা শুরু করলাম। তো মেয়েটি আমার সাথেই ছিল, এখন থেকে সবসময় আমার সাথেই থাকে ধরতে গেলে। তো এরপর আমি যখন দোকানটা দিই তখন আর ছোট দোকান না, অল্প বড় করে দোকানটা দিই। সেখানে 2 জন কর্মচারী রাখি মানে কাজ করার জন্য। দোকান বড় হলে তো একা সামলানো যাবে না সেরকমভাবে। তো কর্মচারীগুলো মানে সব কাজ ওরা করতো, আমি খালি ময়দাগুলোর সময় 2 ফোঁটায় তরল দিতে লাগে যায়, সেটি দিতাম। তারা তখন আমাকে জিজ্ঞাসা করতো এটা কি দিচ্ছেন এটা। আমি সেরকমভাবে তাদেরকে বলিনি, সেটি আমার সঙ্গেই থাকতো। আমি কোমরে মানে আমার পকেটে রেখে দিতাম। এটি দেওয়ার পর মানে কাউকে বলা যাবে না, সেটি যেহেতু বলছিল, তো আমি সেই মোতাবেক কাউকে আর বলিনি। কিন্তু ওরা দেখতো যে আমি কি একটা দিই 2 ফোঁটা করে। ওরা আমাকে অনেক জিজ্ঞাসা করছে, আমি সেরকমভাবে তাদেরকে কোনো কিছু বলিনি। তো একদিন আমি যখন ঘুমাচ্ছিলাম, তো তখন আমার পকেট থেকে সেই তরলটা তারা চুরি করে নিয়ে, মানে আমার এগেইনস্টে আরেকটা দোকান ছিল, বড় দোকান, তার দোকানে তো সেরকম বেচাকেনা হয় না, আমার দোকানে অনেক বেচাকেনা দেখে মানে তাদেরকে কিছু টাকা পয়সা দিবে বলে টাকা পয়সার লোভ দেখিয়ে মানে এটি তাদেরকে দিয়ে চুরি করায়। তো তারপর যখন ছেলেটা এই আমার তরলটা নিয়ে তাদেরকে দেয় চুরি করে, তো সেটি নিয়ে যখন তারা জিলাপিতে মিক্স করে দেয়, মানে আমি তো সৎভাবে ব্যবসা করতাম, আর আমি ওটা জানতাম যে 2 ফোঁটার বেশি দেওয়া যাবে না কিংবা কমও দেওয়া যাবে না। তো তারা তো সেটা জানতো না। সেইভাবে তরলটা নিয়ে অনেকগুলো একবারে ঢেলে মানে জিলাপিতে দিয়ে দেয়। পরবর্তীতে ঘ্রাণ তো আসছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে, কিন্তু যখন মানুষ ওটা নেওয়ার পরে যখন খায় তখন এরকম বাজে বিচ্ছিরি হয়েছিল। লোকজন মানে খাওয়ার পর আর কোনো মানুষ কয় না যে সেটি মানে নেবে, এরকম বিচ্ছিরি হয়েছিল খেতে। সেটি নিয়ে আর কোনো ওরা কাজে লাগাতে পারিনি। তো আমিও পরে শুনি যে এরকম ঘটনা। তো আমি তখন বুঝতে পারলাম যে এই ছেলেটা এরকম করছে, সব কিছু আমি বুঝতে পারলাম। তো সেই মতো যে রাত্রে যখন আমি ঘুমাতে গেলাম, তখন মেয়েটি আসলো, আসার পর বললো যে এরকম ঘটনা, দেখছো সৎভাবে ব্যবসা করলে আল্লাহ, সৎভাবে চললে আল্লাহ সবাই খুশি হয় এবং আল্লাহ খুশি হয়। অসৎভাবে চললে এরকমই হবে, দেখতেই তো পেলে কিরকম। অ্যাকচুয়ালি তোমার দোকানে যে 2 জন লোক কাজ করতো, চ্যাংড়া কাজ করতো ছেলে, একটা ছিল সৎ এবং আরেকটা ছিল অসৎ। এই অসৎটাই তোমার এইটা তরলটা চুরি করে নিয়েছে। তুমি টেনশন করো না, তরল তোমাকে আবার আমি এনে দিব, সেদিনে তোমার কোনো টেনশন নেই, তোমার ব্যবসা ঠিকই থাকবে চালু। অ্যাকচুয়ালি এটাতে তোমারই ভালো হয়েছে, কারণ বলো তো ওর দোকানে যেগুলো কাস্টমার ছিল সেগুলো তো কাস্টমার ও হারিয়ে ফেললো, সেই কাস্টমারগুলো তো এখন আর ওর দোকানে যাবে না। এমনিতে তোমার বেচাকেনি ভালো, এবং ওর দোকানের যাওয়ানি কয়েকটা কাস্টমার ছিল, সেগুলো এখন দেখবে তোমার দোকানে এসে বিক্রি হবে। এতে লাভ তোমারই হবে, কারণ তার তো লোকসান এমনিতেই হয়েছিল, এখন তো আর তার দোকানে কাস্টমারই থাকবে না। তোমার এই নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি বললাম হ্যাঁ, এখন তো ভালোই হলো তাহলে। তো সেরকমভাবেই ও আবার আমাকে সেই তরলটা এনে দিল, আমি ওটা দিয়ে আবার ব্যবসা শুরু করে দিলাম। এরপর থেকে আমি কোনো কর্মচারীকেও আমার এই তরলটির বিষয়ে বলতামও না, আর এটি কাউকে দেখাতামও না।
তো কিছুদিন পর আমার দোকানের পাশে একটা দোকান ছিল, সেটি খালি হয়ে গেল। অনেক বড় দোকান ছিল। তো আমি সেই দোকানটা নিলাম। নেওয়ার পর সেটার মধ্যে আর কি আমার ব্যবসাটা অল্প বড় করে সেখানে আরম্ভ করলাম আর কি। তো যখন এই দোকানে ব্যবসা শুরু করলাম, তখনও দেখলাম আগের থেকে আমার আরো বেচাকেনা অনেকটা বেড়েছে, কমেনি, বরঞ্চ লাহে লাহে উপরের দিকে যাইতেছি। তখন পরিমেয়টি আমাকে বলল, এখন যেভাবে আছো সৎভাবে সেইভাবে তুমি ব্যবসাটা শুরু করো, সেভাবে তুমি চলতে থাকো, তাহলে আমি তোমার সবসময় পাশে থাকবো। তুমি এরকম সৎ, তার কারণে আমি মানে তোমাকে এত ভালোবাসি, না হলে তো কখনোই থাকতাম না। যদি অসৎ হও তাহলে আমাকে তুমি আর কখনো পাশে পাবে না, একদম তোমাদের পৃথিবী ছেড়ে আমাদের দেশে চলে যাব। তখন আমি বললাম, আরে না, আমি কখনো অসৎ হব না, আর সৎভাবে সবসময় ব্যবসা বাণিজ্য করব। তো সেরকম ভাবেই 1 বছর চলে গেল। এখনো পরিমেয়টি আমার সঙ্গেই আছে এবং বাড়িতে যত অভাব অনটন ছিল সব দূর হয়ে গেছে, এবং তারপর অসুখ ছিল সব ভালো হয়ে গেছে, বোনটা বিয়ে হয়ে গেছে, এখন আর আমাদের কোনো অসুবিধা হয় না। আর এগুলো সব সম্ভব হয়েছে সেই পরিমেয়টির জন্য। সে না থাকলে হয়তো এগুলো কোনো কিছু হতো না। তো যাই হোক, মেয়েটি এখন আমার সঙ্গে আছে, সে আমাকে বলছে সে অনেক ভালো বাসে আমাকে। তো গল্পটি কেমন হয়েছে সবাই একটু বলবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং আশা করি আপনারা সবাই এরকম পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।